আজকে ভিডিওতে আলোচনা করব এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার নবম অধ্যায়ের আর্থিক বিবরণীর 20 নম্বর ম্যাথটি। 20 নম্বর ম্যাথটি ছিল সকাল আহমেদ এর 2013 সালের 1 ডিসেম্বর তারিখের রেয়ামিলটি। নগদ চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, পদেয় হিসাব চলতি দায়, মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, পারমিক মজুদ পণ্য। কিছু লেখা না থাকলে পারমিক মজুদ পণ্য মনে করতে হবে, কারণ নর্মালি রেয়ামিলে পারমিক মজুদ পণ্যই থাকে। অগ্রিম বীমা চলতি সম্পদ, বকেয়া ভাড়া চলতি দায়, যে কোনো ব্যয়ের বকেয়া চলতি দায়, সবগুলো পাশে লিখে নেবা। সরঞ্জাম, স্থায়ী সম্পদ, অবস্থায় সঞ্চিতি, স্থায়ী সম্পত্তির হ্রাস সরঞ্জাম থেকে মাইনাস হবে। মূলধন, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, উত্তোলন, মালিকানা সত্ত্ব হ্রাস। এখানে ভুল লেখা আছে, প্রথমটা মূলধন উত্তোলন হবে, পরেরটা মূলধন হবে। এই উত্তোলন ও মূলধন লিখতে হবে, কারণ প্রথমে ডেবিট আছে, ডেবিটেরটা সবসময় উত্তোলন হয় আর ক্রেডিটেরটা মূলধন হয়। তারপরে আছে 10% ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ হলো স্থায়ী দায়, 10% এটা তার মানে সুদ। এই সুদটা হলো বকেয়া মনে করতে হবে, তার মানে যে ব্যাংক ঋণের সুদ ডেবিট আর ব্যাংক ঋণের বকেয়া সুদ বা পদেয় সুদ ক্রেডিট। তাহলে এই সুদ যেটা আছে 10%, এটা একবার চলতি দায়, আরেকবার হলো অপরিচালন ব্যয়। বিক্রয়, বিক্রয় হলো নিট বিক্রয় যাবে। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়াই আছে, তোমাকে আর বের করতে হবে না, অঙ্কে বিক্রিত পণ্য দেওয়া আছে। চালানে প্রেরিত পণ্য, চালানি কারবারের যে পণ্যটা আছে এটা চলতি সম্পদ। দালান কোঠা স্থায়ী সম্পদ। মজুদ পণ্য সত্যিকার অর্থে হাতে আছে 10,000 টাকা, তার মানে মজুদ পণ্য 10,000 টাকা, এটাই মিন করা হয়েছে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় মাইনাস হয়, কিন্তু এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করা আছে অলরেডি, তার মানে এটা কোথায় যাবে? শুধু চলতি সম্পদে যাবে। চালানে প্রেরিত 15,000 টাকার পণ্য 5% কমিশন সাপেক্ষে 26,000 টাকা বিক্রি করা হলো। চালানি পণ্য ছিল 18,000 টাকা, বিক্রি করা হয়েছে 15,000 টাকার পণ্য, তার মানে এখনো 3,000 টাকা চলতি সম্পদ আছে, আর বাকিটা থেকে আমাদের মুনাফা কতটুকু হয়েছে, সম্পদ কতটুকু হয়েছে এটা বের করতে হবে। তার মানে এখানে আমাদের এইটার উপর বের করতে হবে ক্যালকুলেশন। আমরা ক নম্বরে সমাধান করব এটা নিয়ে বিস্তারিত। দেন সরঞ্জামে 10% অবচয় ধার্য করা, অবচয় ডেবিট, পুনর্ভূত অবচয় ক্রেডিট। সরঞ্জামের সাথে ওয়ার্কিং আছে, আবারও ওয়ার্কিং আছে, আরেকবার এটা পরিচালন ব্যয় হিসেবে যাবে। ওকে, ক নম্বর কোশ্চেনে বলছে চালানি কারবারে লাভ নির্ণয় করো। চালানি কারবার লাভ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা বিবরণ টাকা সলভ করে নেব। চালানি কারবারের সম্পর্কে আমরা 19 নম্বর ম্যাথে যেভাবে সমাধান করছিলাম এখানে সেম কোয়ালিটিতে সমাধান করব। প্রথমে দেখো, চালানি কারবার হতে যে পণ্যটা ছিল সেটা বিক্রি করতে 26,000 টাকায়, প্রথমে এটা লিখতে হবে। সব ক্ষেত্রে যখন লাভ বা ক্ষতি বের করবা, অলওয়েজ সব সময় তুমি কি করবা? যেটা বিক্রয় মূল্য ছিল সেটা লিখবা। তাহলে চালানি পণ্য বিক্রয় 26,000 টাকা, প্রথমে এটা দেখাবা। দেন এখানে ছিল কমিশন 5%, তার মানে 26,000-এ 5%। তুমি যদি 26,000-এ 5% করো, 26,000 গুণ 5%, তাহলে 1,300 আসে। 1,300 বাদ দিতে হবে, কারণ কমিশনটা কি বলছিলাম, এটা চালানি কারবারে যে বিক্রি করছে পণ্যটা সেই কিন্তু এটা পাবে। তাহলে আমাদের এটা মাইনাস হবে, তাহলে আমরা এটা মাইনাস করবো। চালানি পণ্য সম্পর্কে আমরা কিন্তু 19 নম্বর ম্যাথে বলছিলাম যে চালানি পণ্য কারবারটা কি, কিভাবে এটা কাজ করে। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে 24,700 আসে। এবার কি করবো আমরা? এই যে ক্রয় মূল্য বাদ দেবো। এখন ক্রয় মূল্য এখানে 18,000 টাকা আছে, এখানে কিন্তু 15,000 টাকা বিক্রি করছে, তার মানে আমরা বাদ দিব 15,000 টাকা। সব পণ্য তো বিক্রি হয় নাই, সব পণ্য আমরা বাদ দিতে পারতেছি না, তাহলে বাদ দিব 15,000। তাহলে থাকে কত আমাদের? 9,700। তাহলে এই 9,700 আমাদের জন্য কি এখনো আছে, তার মানে এই 9,700 আমাদের লাভ। আমরা কমিশন বাদ দেওয়ার পরে, ক্রয় মূল্য বাদ দেওয়ার পরে যেটা পাবো এটা হলো লাভ। এটা হলো চালানি কারবারের লাভ, এটা আমাদের অপরিচালন আয়ে যাবে। এটা যদি মাইনাস ফিগারে আসতো তাহলে আমাদের অপরিচালন ব্যয় যেত। মাইনাস ফিগারে আসতে হলে এইটা চাইতে এইটা বড় হইতে হইতো, ক্রয় মূল্যটা বেশি হইতে হইতো। আর এই যে 24,700 টাকা এটা আমরা পাবো, এটা হলো চলতি সম্পদ। আবার চলতি সম্পদ কত? 3,000 টাকা, কারণ 18,000 থেকে 3,000 বাদ। নর্মালি আবার বলতেছি, আমরা পণ্য ছিল 18,000, বিক্রি করছি 15,000, তাহলে রয়ে গেছে 3,000 টাকার পণ্য। এই 3,000 টাকা একবার চলতি সম্পদে দেখাবো। তারপর এখান থেকে আমরা কি করলাম? ক্যালকুলেশন করে বার করলাম 7,900 টাকা, এটা আমাদের লাভ হয়েছে, তাহলে লাভটা আমরা অপরিচালন আয় দেখাবো। আবার এই যে 24,700, এটা আমরা কিন্তু যে আমাদের পণ্যটা বিক্রি করে দিচ্ছি তাদের কাছ থেকে টাকাটা আমরা আদায় করব, তার মানে এটা আমাদের চলতি সম্পদ। দেন খ নম্বর কোশ্চেন বলছে মালিকের সাথে পরিমাণ নির্ণয় করো। নিট আয় মানে নিট মুনাফা দেওয়া আছে এত টাকা। তাহলে আমরা মালিকের সাথে করবো। প্রথমে কি করবো? মূলধন উত্তোলন, এটা ক্যালকুলেশন করবো। এটা কিন্তু মূলধন হবে, আমরা আবারও বলতেছি প্রথমটা হবে উত্তোলন, পরেরটা মূলধন। তাহলে আমরা মূলধন কত লাগবে? 50,000 টাকা। প্রথমে লিখে দাও মূলধন 50,000 টাকা, মূলধন লাগবে 50,000 টাকা। দেন উত্তোলন ছিল কত? উত্তোলন ছিল 10,000 টাকা, এটা বাদ দিয়ে দিলাম। এই যে উত্তোলন ছিল 10,000 টাকা, এটা বাদ দিলাম আমরা, উত্তোলন 10,000 টাকা বাদ দিলাম। তাহলে আমাদের তারপরে আমরা কি করব? প্রতিষ্ঠানের কি ছিল? নিট মুনাফা ছিল, নিট মুনাফা দিয়ে দিছে 55,700। নিট মুনাফা আমরা জানি মূলধনের সাথে যোগ হয়, তাহলে আমরা যোগ করে নিব 55,700।
অঙ্কটা অনেক ছোট ছিল, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 95,700। তুমি এটাকে আগে লেখো বা এটাকে পরে লেখো, নাথিং মিলস, কোনো সমস্যা নাই, তুমি যেভাবে লেখো দুইটাই রাইট। এবার আমরা গ নম্বর কোশ্চেনে যাবো। আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে বলছে, মানে সম্পদ, দায়, মালিকানার সাথে পুরোটা করতে হবে। তাহলে এটা একটু বড় অঙ্ক দেওয়া হয়েছে, তাহলে এটা আমরা প্রথম থেকে শুরু করব। আমরা সবার আগে স্থায়ী সম্পদ দেওয়ার চেষ্টা করব। দুই স্টাইলে করা যায় বলছিলাম, চলতি সম্পদ প্রথমে অথবা স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে স্থায়ী চলতি সম্পদ অথবা স্থায়ী সম্পদ যে কোনো একটা, তারপরে অলিক সম্পদ। প্রথমে তাহলে এখানে আমরা যেটা করবো স্থায়ী সম্পদ দিয়ে শুরু করলে সবথেকে বেটার। তাহলে এখানে স্থায়ী সম্পদ কি ছিল? সরঞ্জাম ছিল, সরঞ্জাম 30,000 টাকা। এখান থেকে পুঞ্জীভূত বাজার বাদ দিতে হবে। সরঞ্জাম উপর 10% কত? 3,000 টাকা। তাহলে সরঞ্জামের উপর 10% 3,000 টাকা বাদ দিলাম। তারপর আবার সরঞ্জামের উপর ছিল দেওয়া ছিল ডিরেক্ট 5,000 টাকা, এটাকে বাদ দিতে হবে, কারণ পুঞ্জীভূত অবচয় রেওয়ামিলেও আছে এবং সমন্বয় যদি আমরা অবচয় করি তখন কিন্তু পাই। তাহলে যোগ করলে কত হলো? টোটাল পুঞ্জীভূত অবচয় 8,000 টাকা, বাদ দিয়ে দিলে আমাদের আসে কত? 22,000 টাকা। দেন আমাদের স্থায়ী সম্পদ ছিল দালান কোঠা। দালান কোঠা ছিল 60,000 টাকা, তাহলে 60,000 টাকা আমরা দেখাই দেবো, দালান কোঠার নামে 7,000 টাকা। তাহলে টোটাল স্থায়ী সম্পত্তি 82,000 টাকা। এবার আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেবো। দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেহেতু নাই, তাই তুমি এইভাবে লিখে হাইফেন দিয়ে দিবা। বারবারে বলছিলাম যে এভাবে হাইফেন লিখে দিব, কিন্তু আমাদের যে অ্যান্সারগুলো করা থাকে, যেগুলো বইয়ে থাকে মূলত, সেগুলো কিন্তু নাই। বাট ও যেভাবে করছে, এই স্টুডেন্ট যেভাবে করছে, তুমি এইভাবেই করবে, এইভাবে করাটাই বেটার। দেন আমরা চলতি সম্পদে হেডিং দিব। চলতি সম্পদ, ফার্স্ট অফ অল চলতি সম্পদ কি থাকবে? সবসময় নগদান আর ব্যাংক জমা। তো চলতি সম্পদ নগদান আছে, নগদানটা বসাই দিলাম। সবার আগে নগদান দিয়ে শুরু করলাম, 4,000 টাকা। দেন আমরা কি লিখবো? দেন লিখবো আমরা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ছিল 25,000 টাকা, কোনো ওয়ার্কিং ছিল না। প্রাপ্য হিসাব লিখবো আমরা 25,000 টাকা। তারপরে চলতি সম্পদ ছিল অগ্রিম বীমা। এখানে শুধু অগ্রিম লিখছে, বীমা লিখতে ভুলে গেছে, ঠিক আছে, ক্যালকুলেশনের বীমা করে নাই, বীমা লিখে দিব অগ্রিম বীমা। অগ্রিম বীমা ছিল 5,000 টাকা, এটা চলতি সম্পদ, এটা ডিরেক্ট ছিল, দেখাই দেবা, কারণ যে কোনো ব্যয়ের অগ্রিম সম্পদ আর ব্যয়ের বকেয়া দায়। তারপর চলতি সম্পদ ছিল চালানে প্রেরিত পণ্য ছিল, এটা নিয়ে আমরা লাস্টে করতেছি। সমাপনের পণ্য 10,000 টাকা ছিল, সমাপনের পণ্য 10,000 টাকা আমরা দেখাই দিলাম। তারপর চলতি সম্পদ এই চালানি কারবার নিয়ে আছে। চালানি কারবারে কত ছিল? চালানি কারবারে 8,000 টাকা পণ্য ছিল, আর এখান থেকে বিক্রি করছে 15,000 টাকার পণ্য। তাহলে এখন রয়ে গেছে কত? রয়ে গেছে 3,000 টাকা পণ্য। বিক্রি করে এই 15,000 টাকা পণ্য বিক্রি করছে কিন্তু 26,000 টাকায়, 8,000 টাকা বিক্রি করে না, তেমন 3,000 টাকা এখন অবিকৃত রয়েছে। ওই অবিকৃতটা কিন্তু চলতি সম্পদ হিসেবে দেখাইতে হবে। এর আগের অঙ্কটা কিন্তু অবিকৃত ছিল না, পুরোটা বিক্রি করে দিয়েছিল। এখন কিন্তু পুরোটা বিক্রি করে নাই, কিছুটা রয়ে গেছে। তার মানে তুমি যদি এই অঙ্কটা আর আগের অঙ্কটা 19 আর 20 এই দুইটা ম্যাথ যদি চালানি কারবার সম্পর্কে দেখো, তাহলে পুরো ডিটেলস পেয়ে যাচ্ছ। এই দুইটা নিয়মই থাকে, এর বাইরে কোনো নিয়ম থাকে না। তার মানে আমরা 3,000 টাকা অবিকৃত রয়েছে, সেটা আমরা দেখাই দিব যে চালানি কারবারে প্রেরিত পণ্য। তো চালানি কারবার প্রেরিত পণ্য। আর যেটা হলো আমরা ক নাম্বার থেকে দেখো, চালানি কারবার থেকে কি পাইছিলাম? চালানি কারবার থেকে পাইছিলাম আমরা কমিশন বাদ দেওয়ার পরে 24,700। এই 24,700 কিন্তু আমরা পাবো বিক্রয় প্রতিনিধির নিকট প্রাপ্য। এখানে লিখে নিতে পারি আমরা বিক্রয় প্রতিনিধির নিকট প্রাপ্য। তাহলে বিক্রয় প্রতিনিধির নিকট প্রাপ্য, এটা আমরা পাবো, এটাকে আমরা চলতি সম্পদ হিসেবে দেখাবো যে বিক্রয় প্রতিনিধির নিকট হতে প্রাপ্ত বা প্রতিনিধির নিকট হতে প্রাপ্ত 24,700। দেন সবগুলো চলতি সম্পদ যোগ করলে আসে 71,700। দেন আমরা অলিক সম্পদ যোগ করব। অলিক সম্পদ এখানে নাই, তো এখানে হাইফেন দেবো, হাইফেন নিচে দিছে বলে হাইফেনটা এইখানে দিব, ঠিক আছে। তারপর আমরা সম্পদগুলো যোগ করব, সবগুলো যোগ করলে 1,53,700 আসে। তাহলে এটাকে আমরা ডাবল দাগ দিব, ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব। এবার আমরা দায় ও মালিকানা সত্ত্ব করব। তো দায় ও মালিকানা সত্ত্বটা আমরা শুরু করি। প্রথমে আমরা লিখতে পারি স্থায়ী দায়। স্থায়ী দায় এখানে অঙ্কে ছিল 10% ব্যাংক ঋণ 30,000 টাকা, তাহলে 10% ব্যাংক ঋণ 30,000 টাকা, এটা দেখাই দিব। দেন আমরা চলতি দায় শুরু করব। একটা স্থায়ী দায় ছিল, চলতি দায়ের মধ্যে প্রথম থেকে যদি আমরা শুরু করি পদেয় হিসাব। পদেয় হিসাব আছে 20,000 টাকা, বসায় দাও 20,000 টাকা পদেয় হিসাব। তারপরে আমাদের কি ছিল? আমাদের ছিল বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া কিন্তু চলতি দায় 2,000 টাকা, দেখাই দাও 2,000 টাকা চলতি দায় বকেয়া ভাড়া। তারপরে ছিল আমাদের ঋণের উপর সুদ ছিল, ঋণের উপর সুদ। ঋণ আছে আমাদের 30,000, 10% 3,000 টাকা। তাহলে ঋণের বকেয়া সুদ লিখবে। এখানে ঋণের সুদ লিখলে কিন্তু ব্যয় মনে করা হবে, তাই ঋণের বকেয়া সুদ লিখবো 3,000 টাকা। তারপরে আমাদের পরিচালন চলতি দায় ছিল, রেয়ামিলে নাই, সমন্বয় নাই, তাহলে আমরা এখন সব চলতি দায়গুলো যোগ করলে 25,000 টাকা। দেন আরেকটা কি করতো? মালিকানা সত্ত্ব। মালিক সত্ত্ব আমরা খ নাম্বারে করছিলাম, বলে ক লিখছে, এখানে খ হবে, ঠিক আছে। তুমি খ নাম্বারে করছিল, কত হতে পাইছিলা? 95,700। তাহলে 95,700 তুমি এখানে যোগ করে দিবা। তারপর সবগুলো যদি যোগ করি আমরা, সব চলতি স্থায়ী দায়, চলতি দায় এবং মালিকানার সাথে যোগ করলে 1,50,700 আসে। বাট আমাদের সম্পদ কত আসছিল? সম্পদ আসছিল কিন্তু 1,53,700।
তার মানে আমাদের কিন্তু ডিফারেন্স আছে, কত ডিফারেন্স আছে, 300,000 টাকা ডিফারেন্স আছে। তাহলে এই 3,000 টাকা কিন্তু আমাদের অঙ্কে ভুল না, এটা যেহেতু আসলে মিস্টেক আছে, কম আছে, তার মানে এই ক্রেডিট পাশে কম আসে। যদি কোনো আর্থিক বিবরণী করার সময় এরকমের হয়, সব এন্ট্রি বসে ঠিকঠাক সবকিছু ওকে, তখন যদি এরকম দেখে কোনো এক পাশ মিলে না, তাহলে সেই পাশটা আমাদের অনিশ্চিত হিসাব মনে করতে হবে। তাহলে অনিশ্চিত হিসাব মনে করে 3,000 টাকা আমরা অ্যাড করে অঙ্কটাকে মিলাই দেবো, যে মোট দায় ও মালিকানা সত্ত্ব এল প্লাস ওই ছিল এখানে, সম্পদের সমান করতে হবে। বাট এরকম অঙ্ক খুব কম হয় যে অনিশ্চিত থাকে।